আমি কিভাবে মা উপন্যাসটা লিখলাম এই গল্পটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, কারণ এটা আমার খুব একটা সেন্টিমেন্টাল আবেগের বিষয়। এটা 2001 সালের দিকের ঘটনা। নাট্যজন বাচ্চু ভাই নাসির উদ্দিন ইউসুফ তিনি আমাকে ফোন করলেন এবং বললেন 21শে টেলিভিশনের জন্য আমাকে একটা নাটক লিখে দিতে হবে, এটা 26শে মার্চে বা 16ই ডিসেম্বরে প্রচার করা হবে। তিনি বললেন যে জানো, আমাদের একজন মুক্তিযোদ্ধা ভাই ছিলেন আজাদ ভাই, ওনার মা না অনেক বছর ভাত খেত না, কারণ আজাদ ভাই না ভাত খেতে চেয়েছিল, ধরা পড়েছিলেন, থানায় ছিলেন, তখন মায়ের কাছে ভাত খেতে চেয়েছিলেন, মা ভাত নিয়ে গিয়েছিলেন কিন্তু ছেলে খেতে পারেনি, সেজন্যে তিনি ভাত খেতেন না। আমি এই ঘটনা শুনে স্তম্ভিত হয়ে থাকলাম এবং বললাম, আচ্ছা বাচ্চু ভাই, আমাকে অনুমতি দিন, আমি একটা টেলিভিশনের জন্য নাটক লিখব না, আমি এটা দিয়ে একটা বই লিখতে চাই, একটা উপন্যাস লিখতে চাই। তিনি আমাকে অনুমতি দিলেন। আমি প্রথমে নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর কাছেই গেলাম। তিনি ছিলেন, তার স্ত্রী শিমুল ইউসুফ তিনি ছিলেন, আর বীর মুক্তিযোদ্ধা হাবিবুল আলম বীর প্রতীক। আমরা সারা রাত গল্প করেছি, ভোর হয়ে এসেছে, তারপর আমি তার বাসা থেকে ফিরে এসেছি। গল্পটা কি? গল্পটা হচ্ছে 60-এর দশকে আজাদ নামে একটা ছেলে ছিল, সে সেন্ট গ্রেগরি স্কুলে ক্লাস 6-এ পড়তো। তার বাবা ছিলেন ভীষণ বড়লোক, তাদের স্কাটনের বাড়িতে মশলার বাগান ছিল, হরিণ ছিল, সরোবর ছিল। আজাদের বাবা আরেকটা বিয়ে করবেন। আজাদের মা বললেন, খবরদার তুমি আরেকটা বিয়ে করতে পারবে না, তুমি যদি আরেকটা বিয়ে করো তাহলে আজাদকে নিয়ে আমি এই রাজপ্রাসাদ ছেড়ে বের হয়ে চলে যাব, আমি আর কোনোদিন তোমার মুখ দেখব না। আজাদের বাবা আরেকটা বিয়ে করলেন এবং আজাদকে সঙ্গে নিয়ে আজাদের মা ওই বাড়ি ছেড়ে বের হয়ে গিয়ে একটা বস্তি ঘরে আশ্রয় নিলেন। তিনি অনেক কষ্ট করে আজাদকে লেখাপড়া করালেন। আজাদ ম্যাট্রিক পাশ করলো, ইন্টারমিডিয়েট পাশ করলো, করাচি থেকে ডিগ্রি পাশ করলো এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে মাস্টার্স পাশ করলো। 1971 সাল দেশে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে। আজাদের বন্ধুরা সবাই আগরতলায় গিয়ে ট্রেনিং নিয়ে ঢাকা শহরে ফিরে এসেছে এবং ঢাকা শহরে তারা গেরিলা অপারেশন করে। আজাদের সঙ্গে তাদের দেখা হলে তারা বলল, এই তুই তো বন্দুক চালাতে পারিস, তোর বাবার বন্দুক আছে, রিভলভার আছে, তুই কি আমাদের সাথে অপারেশনে যাবি? আজাদ বলল, এই জগতে মা ছাড়া আমার আর কেউ নেই এবং মায়েরও আমি ছাড়া আর কেউ নেই, মা যদি অনুমতি দেন তাহলেই কেবল আমি যুদ্ধে যেতে পারি। আজাদ মাকে গিয়ে বলল, মা আমি কি যুদ্ধে যাব? মা বললেন, নিশ্চয়ই, তোমাকে আমি আমার জন্য মানুষ করিনি, তুমি দেশের কাজে লাগবে, দশের কাজে লাগবে, এই জন্যে তোমাকে আমি মানুষ করেছি। আজাদ মুক্তিযুদ্ধে যোগ দিল, 2টো অপারেশনে সে অংশগ্রহণ করলো এবং তাদের বাড়িতে মুক্তিযোদ্ধারা এসে আশ্রয় নিল, অস্ত্রশস্ত্র লুকিয়ে রাখা হলো। 1971 সালের 30শে আগস্ট ঢাকা শহরের 22টি মুক্তিযোদ্ধাদের বাড়িতে পাকিস্তানি সেনাবাহিনী হামলা চালায়। আজাদদের বাড়িতে পাকিস্তানি সেনাবাহিনী হামলা করলে গোলাগুলি হয় এবং আজাদ সহ বেশ কয়েকজন মুক্তিযোদ্ধাকে পাকিস্তানি সেনাবাহিনী ধরে নিয়ে যায়। আজাদকে রমনা থানায় রাখা হয়। আজাদের মা আজাদের সঙ্গে দেখা করতে গেলে পাকিস্তানি সেনাবাহিনীর দালালরা বলল, আমরা আজাদকে ছেড়ে দেব, সে রাজসাক্ষী হবে, শুধু যেন সব কিছু স্বীকার করে এবং বন্ধুবান্ধবদের নাম ঠিকানা বলে দেয়, অস্ত্র কোথায় লুকিয়ে রাখা হয়েছে বলে দেয়। আজাদের মা আজাদের সঙ্গে দেখা করে বললেন, শক্ত হয়ে থেকো বাবা, কোনো কিছু স্বীকার করবে না। আজাদ বলল, মা অনেকদিন ভাত খাই না, কালকে যখন তুমি আসবে আমার জন্য ভাত নিয়ে আসবে। পরের দিন মা অনেক যত্ন করে ভাত রেঁধে টিফিন ক্যারিয়ারের বাটিতে সাজিয়ে রমনা থানায় গেলেন। গিয়ে দেখলেন ছেলে নেই। এই ছেলে আর কোনোদিনও ফিরে আসেনি এবং এই মা 1985 সাল পর্যন্ত আরও 14 বছর বেঁচেছিলেন। কোনোদিন তিনি ভাত খাননি, কোনোদিন তিনি এক দানা ভাত মুখে তোলেননি এবং তিনি বিছানাতেও শুতেন না, মেঝেতে শুতেন, কারণ তিনি দেখেছেন রমনা থানায় আজাদ বিছানা পায়নি, মেঝেতে শুয়েছিল। 1985 সালে আজাদের মা মারা গেলেন। সেদিন মুক্তিযোদ্ধারা যখন তাকে কবরস্থ করতে গেল, দুপুরবেলা 12টার সময় আকাশ থেকে বৃষ্টি পড়তে লাগলো এবং রোদও তখন। মুক্তিযোদ্ধাদের মনে হলো যে এই বীর মায়ের জন্যে আমাদের 30 লক্ষ শহীদ বেহেশতের দরজা খুলে দিয়েছে এবং তার জন্যে পুষ্প বৃষ্টি বর্ষিত হচ্ছে। এই হচ্ছে গল্প। কিন্তু আমি অনেক মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলছি, আজাদের ছেলেবেলার কথা পাই না। তখন আমি কি করব? আমি প্রথম আলো পত্রিকায় বিজ্ঞাপন দিলাম, শহীদ আজাদকে কেউ চেনেন কিনা। প্রথম আমি যে ফোনটা পেলাম
সেটা হচ্ছে আজাদের দ্বিতীয় মায়ের। তিনি আমাকে তার বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ইস্কাটনে সব কাহিনী বললেন। এরপরে আমি যাকে পেলাম তার নাম আজাদের খালাতো ভাই, চাচাতো ভাই, আজাদের নিত্য সঙ্গী জায়েদ ভাইকে। জায়েদ ভাই আমাকে আজাদের চিঠিপত্র দিলেন, আজাদের দলিলপত্র দিলেন, বই পুস্তক দিলেন, আজাদের ছবি দিলেন। আপনারা এখন নেটে যে ছবিগুলো দেখতে পান, এই সব কিছুর উৎস জায়েদ ভাই এবং এগুলির একমাত্র প্রকাশক আমি। আমার কাছে আজাদের মায়ের চিঠিপত্র, আজাদের আইডেন্টি কার্ড, ফটো, আজাদের মায়ের শাড়ি এগুলি রাখা আছে। কিন্তু আমরা বইটি প্রকাশিত হওয়ার পরে অনেক কিছু মুক্তিযুদ্ধ জাদুঘরকে দিয়ে দিয়েছি, মুক্তিযুদ্ধ জাদুঘরে সেগুলি সংরক্ষণ করা আছে। আমি যখন জায়েদ ভাইকে পেয়ে গেলাম তখন আমার কাছে সব কিছু অনেক সহজ হয়ে গেল। আমি প্রচুর বই পড়লাম। আমি মা নিয়ে পৃথিবীতে যেসব বই লেখা হয়েছে সেসব বই আনালাম। আমি ম্যাক্সিম গোর্কির মা আবার পড়লাম, আমি 1084 মা আবার পড়লাম, আমি জননী সাহসিকা ব্রেস্টের বই আবার পড়লাম, সত্যেন সেনের মা পড়লাম। পড়ে আমি মা বইটা লিখতে শুরু করলাম। আপনারা যেটা দেখেন এটা আমার দ্বিতীয় ড্রাফট। প্রথম ড্রাফটটা এইভাবে শুরু করতে আমি পারি নাই, আমি ফেলে দিয়েছি, যদিও আমার কম্পিউটারে অনেক দিন রয়ে গিয়েছে। দ্বিতীয় ড্রাফটটা আপনারা এখন পান। এই বইটা প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই মানুষের ভালোবাসা অর্জন করতে শুরু করে। এখন এই বইটার ৭৯তম সংস্করণ চলছে। আমরা কিছুদিন আগে ৭৫তম সংস্করণ উদযাপন করেছি। বইটা দেশি বিদেশি নানান ভাষায় অনুদিত হয়েছে। ইংরেজিতে হয়েছে ফ্রিডমস মাদার নামে, স্প্যানিশে হয়েছে, উড়িয়া ভাষায় হয়েছে, কলকাতা থেকে বেরিয়েছে, ঢাকা থেকে বেরিয়েছে। এর বাইরে এর পরে সুইডিশ ভাষার কাজ চলছে, উর্দু ভাষার কাজ চলছে। তো একজন বীর মা তার অশ্রু দিয়ে, তার আত্মত্যাগ দিয়ে এই কাহিনী রচনা করেছেন। আজাদ তার বুকের রক্ত দিয়ে এই কাহিনী রচনা করেছে। আমি শুধু সেই কাহিনীটা শুনে পুনর্লিখন করেছি মাত্র। আপনারা মুক্তিযুদ্ধের বই, মাকে ভালোবাসার বই এবং নারীবাদী একটা আত্মমর্যাদার একটা বইকে এইভাবে সাদরে গ্রহণ করেছেন বলে আমি অনেক কৃতজ্ঞ। আপনাদের সবাইকে সালাম জানাই এবং এই বীর মাকে সালাম জানাই, আমাদের সব মুক্তিযোদ্ধাদেরকে সালাম জানাই এবং আমাদের স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ আমাদের স্বাধীনতার নেতৃবৃন্দকে, সকল মুক্তিযোদ্ধাকে এবং আমাদের 2 লক্ষ বীরঙ্গনা নারীকে সালাম জানিয়ে আমি আজকের পর্ব এখানেই শেষ করছি।